হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023কে আমরা লক্ষ্য করি কিন্তু আমরা রেগুলার কিন্তু ক্লাস দিচ্ছি। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা পেডাগোগি। বাংলা পেডাগোগির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ, যেটাকে আমরা বলি এলটিএম বা টিএলএম। তো শুধুমাত্র এটা বাংলার জন্যই নয়, এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু বাংলা, সাইকোলজি, ইভিএস, ম্যাথ, তারপরে তোমার ইংলিশ, প্রত্যেকটা পেডাগোগিতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ জিনিসটা কিন্তু এক, তাই আমরা বাংলাটা যদি ভালো করে জানি তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো বা জানতে পারবো। তো আজকে আমরা পড়বো এমসিকিউ এর মাধ্যমে, কারণ আমাদের পুরো থিওরি ক্লাস কিন্তু আমাদের পেড ক্লাসে কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আজকে শুধুমাত্র এমসিকিউগুলো করাবো। তো তোমরা আমার সঙ্গে অবশ্যই মক টেস্টে দাও এমসিকিউ আকারে, আর পুরো ডিটেলসেও কিন্তু বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই বইটা কিন্তু তোমরা জানো যে এই বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে বাংলা। তো আমরা যারা আমাদের পেড ক্লাসে যারা ক্লাস করছো তারা কিন্তু এই বইগুলো কেনার প্রয়োজন নেই, কারণ আমরাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। আর যারা কিন্তু সেলফ স্টাডি করছো এই বইগুলো কিন্তু একটু তোমরা কিনে নিও, কারণ এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিনে নিও যারা ফ্রি ক্লাস করছো। আর যারা রয়েছো আমাদের ক্লাসে তারা তো অবশ্যই কেনার প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু নোটস বানিয়ে পিডিএফ প্রোভাইড করছি। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রেগুলার ক্লাসগুলো করার জন্য। দেখো, প্রথম প্রশ্ন প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে তোমরা। প্রথম প্রশ্নে বলছে, দেখো, শিক্ষণীয় বিষয়কে মূর্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন কি? অর্থাৎ যে জিনিসটা শিক্ষক মহাশয় ক্লাসরুমে পড়াচ্ছে সেই জিনিসটাকে শিক্ষার্থীদের সামনে মূর্ত করে তোলার জন্য শিক্ষক মহাশয় কী ব্যবহার করবেন? শিক্ষা উপকরণ, ব্ল্যাকবোর্ড, প্রশ্ন ও উত্তর, চক ডাস্টার। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, শিক্ষা উপকরণ, যেটাকে আমরা কি বলি প্রত্যেকে? এলটিএম। তাহলে এলটিএম ব্যবহার করলে কী হবে? শিক্ষার্থীদের কাছে আমরা যে বিষয়টা পড়াই সেই বিষয়টা শিক্ষার্থীদের কাছে মূর্ত হয়ে উঠবে। দেখো, তোমাদেরকে যখন আমি পুরো ডিটেলসে পড়িয়েছিলাম, কিন্তু এই লাইনটা তোমরা একটু যদি ভালো করে দেখো, লেখা আছে যে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যখন পড়াবেন তখন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন, যেগুলো কি করবে? দেখো এখানে লেখা আছে বিমূর্ত জিনিসকে মূর্ত করে তোলে। তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম যে বিমূর্ত জিনিসটাকে মূর্ত করে তুলতে ব্যবহার করা হয় কি? শিক্ষা সহায়ক উপকরণ। তাহলে প্রথম প্রশ্নের আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। বলছে 2 নম্বর কোশ্চেন, শিখনের জন্য মূর্তন একান্তই প্রয়োজন। এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি তা হলো শিক্ষকের পেশাগত গুণাবলী, শিক্ষামূলক প্রদীপন, বানানের নির্ভুলতা আর হাতের লেখা। তাহলে দেখো এখানে জিনিসটা ভালো করে প্রশ্নটা কি বলছে? শিক্ষকের জন্য মূর্তন একান্তই প্রয়োজন। মূর্তন মানে কি? মূর্তন কথাটির মানে হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ, যেটা আমরা বলি এলটিএম। এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি সেগুলো কি? সেগুলো হচ্ছে শিক্ষামূলক প্রদীপন, যেটা আমরা বললাম কি? এলটিএম। দেখো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট আনসার, যেটা তোমাদেরকে অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, দেখে দিচ্ছি তোমাদের। তোমরা দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে লেখা আছে যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে লেখা আছে শিক্ষামূলক প্রদীপন আছে। তো শিক্ষামূলক প্রদীপনের মধ্যে দেখো লেখা আছে মূর্তন। ওকে, তো মূর্তন জিনিসটা কিন্তু কি? মূর্তনটা হচ্ছে এক ধরনের শিখন কৌশল। ঠিক আছে, মূর্তনটা হচ্ছে এক ধরনের শিখন কৌশল। এই মূর্তনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাষামূলক, একটা হচ্ছে বস্তুধর্মী। ভাষামূলক কোনটি? যেটা আমরা শ্রবণধর্মী হয়ে থাকে। আর যেটা বস্তুধর্মী মানে যেটা আমরা দেখতে পাই। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ভাষামূলক কোনগুলো? অর্থাৎ ভার্বাল, যেগুলো আমি কথার মাধ্যমে বলবো। আর যেগুলো আমার চোখের সামনে আমি দেখতে পাবো সেটা হচ্ছে বস্তুধর্মী। বস্তুগুলোকে সবসময় আমরা চোখে দেখতে পাই, তাই বস্তুধর্মীর অন্য নাম রয়েছে দর্শনধর্মী। আর ভাষামূলক আমরা কখনো চোখে দেখতে পাই না, তাই আমরা শুনতে পাই ভাষা, তাই এটার নাম শ্রবণধর্মী। তো তোমরা কিন্তু এগুলো ভালো করে একটু পড়ে নেবে, সব কিছু কিন্তু পড়ানো হয়েছে। আর দেখো এগুলো বলছে কি, যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কী বলা হয়? শিক্ষামূলক প্রদীপন বলা হয় বা শিক্ষামূলক উপকরণ বলা হয়, যেটা কিন্তু আমাদের এই প্রশ্নে ছিল। দেখো এখানে কিন্তু সেম প্রশ্নগুলি রয়েছে। তো আমরা কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছি পেড ক্লাসে, সবই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এখনও আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নাওনি, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমাদের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কিন্তু পেড ব্যাচে তোমরা অংশগ্রহণ করতে পারো। প্রতিদিন রেগুলার থাকছে 6টি ক্লাস থাকছে, রেগুলার 1টি করে ক্লাস থাকছে। সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ, রেগুলার আমাদের লাইভ ক্লাস থাকছে টিচমেন্ট অ্যাপে। আর আমাদের কোর্সটা কিন্তু ডিসেম্বরের মধ্যে পুরো কমপ্লিট করে দেওয়া হবে। আর তোমাদের যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন আমরাই পূরণ করব, শুধুমাত্র তোমাদের পরিশ্রম। যে যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে হবে আমরা বলে দেবো।
বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, তার সঙ্গে থাকছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য লাইভ ক্লাস। তো তোমরা যারা এখনও আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নাওনি, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব কী? অর্থাৎ আমরা যে ক্লাসরুমে এলটিএম ব্যবহার করি তার কী কী গুরুত্ব রয়েছে? বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে, বিষয়বস্তু তুলে ধরে, বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করা, আর শিক্ষকের দক্ষতা প্রকাশ করা। দেখো ভালো করে জিনিসটা, যে শিক্ষামূলক প্রদীপন বা যে এলটিএম আমরা ব্যবহার করি তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে যে সমস্ত জিনিসগুলো শিক্ষার্থীরা বুঝতে পারে না বা মানে তাদের ধারণার বাইরে অর্থাৎ বিমূর্ত, সেগুলোকে শিক্ষার্থীদের সামনে মূর্ত করে তুলে ধরা। মূর্ত মানে কি? শিক্ষার্থীরা যেগুলো চোখে দেখতে পারে, অনুভব করতে পারে, সেগুলো হচ্ছে মূর্ত। আর যেগুলো শিক্ষার্থীর কল্পনার বাইরে সেগুলো হচ্ছে বিমূর্ত। অর্থাৎ যে কোনো জিনিসকে শিক্ষার্থীদের কাছে একদম বাস্তব করে তুলে ধরার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা বলছি এলটিএম বা প্রদীপন। সবই কিন্তু আমরা বলে দিয়েছি। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। দেখো এখানে কিন্তু পয়েন্ট আমি লিখে দিয়েছিলাম যে বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করে। আমরা যে ক্লাসরুমে এলটিএমগুলো ব্যবহার করি তার কাজ হচ্ছে বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করে। এই পিডিএফগুলো যদি তোমরা একটু পরীক্ষার আগে রিভিশন করে যাও, আশা করছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। কারণ এই পিডিএফগুলো বিভিন্ন রাজ্য এবং এছাড়া সিটেট প্রত্যেকটা ইয়ারকে ফলো করে কিন্তু পিডিএফগুলো বানানো হয়েছে। সময় মাত্র 2.5 মাস সময় রয়েছে। এই সময়টা তোমরা এইভাবে পিডিএফগুলো ফলো করেই কিন্তু তোমরা ভালো একটা নাম্বার পেতে পারো। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট 4 নম্বর কোশ্চিন বলা হয়েছে শিক্ষামূলক উপকরণগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, আর কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 5 ভাগ। তাহলে এই 5 ভাগ কী কী আমরা একটু দেখে নিই। দেখো শিক্ষা সহায়ক উপকরণগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? টোটাল 5 ভাগে ভাগ করতে পারছি। কি কি দেখে নাও। একটা হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ, একটা হচ্ছে শ্রবণ ভিত্তিক যেটাকে অডিও এডস বলা হয়, একটা হচ্ছে কি অডিও ভিজুয়াল, একটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস, আর একটাকে বলছে কি অটো ইনস্ট্রাকশনাল যেটাকে বলা হয় স্বয়ং শিখন উপকরণ। প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। সমস্ত কিছু আমরা কিন্তু পেড ক্লাসে করাচ্ছি। তো তোমরা যারা এখনও অ্যাডমিশন নাওনি অবশ্যই পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ প্রত্যেকটা জিনিস ডিটেলসে জানার জন্য শুধুমাত্র আমাদের পেড ক্লাস ব্যাচগুলোকেই ফলো করতে হবে। নেক্সট কোশ্চিন দেখো, শ্রবণ ভিত্তিক উপকরণের উদাহরণ হলো কি? যেটা আমরা কানে শুনতে পাই সেটা কি তোমরা শ্রবণ বলি। দেখো কি হবে, অভিনয়, রেডিও, টেলিভিশন এবং শিক্ষকের চার্টের বিবরণ। এখানে আমাদের সঠিক আনসার হবে কি রেডিও। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। এটা হবে কি রেডিও। দেখো এখানে কিন্তু বর্ণনা করে দিয়েছি রেডিও, যে শ্রবণ ভিত্তিক উপকরণগুলো কী কী। একটা হচ্ছে রেডিও, টেপ রেকর্ডার এবং হচ্ছে গ্রামীণ ফোন, এগুলো হচ্ছে শ্রবণ ভিত্তিক। এবার চলে আসি আমরা দর্শন ভিত্তিক কোনগুলো, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাবো এবং কানে শুনতে পাবো। যেমন সিনেমা, টেলিভিশন। টেলিভিশনের সাহায্যে আমরা চোখে দেখতেও পাই এবং কানে শুনতেও পাই। আর যেগুলো রয়েছে সক্রিয়তা ভিত্তিক সেগুলো হচ্ছে শিক্ষামূলক, ভ্রমণ, অভিনয়, এগুলো হচ্ছে সক্রিয়তামূলকের মধ্যে পড়ছে। এছাড়াও রয়েছে দেখো যে স্বয়ং শিখন, যেগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এর মধ্যে কী কী পড়ছে? কম্পিউটার, ডকুমেন্টারি ফিল্ম। এই যে উদাহরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে 6 নম্বর কোশ্চিন দেখো, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো কি? সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো অভিনয়, রেডিওর সাহায্যে পাঠদান, নৃত্য এবং টেপ রেকর্ডার। ভালো করে দেখো, এখানে বলছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ, তাহলে কী হবে? অভিনয়, রেডিওর সাহায্যে পাঠদান, নৃত্য এবং টেপ রেকর্ডার। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি আমাদের অভিনয়। অভিনয় করা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণের মধ্যে পড়ছে, অর্থাৎ অভিনয়। যেহেতু দেখো এখানে নৃত্য কথার অর্থ হচ্ছে ড্যান্স করা, ড্যান্সটাও কিন্তু আমরা সক্রিয়তা ভিত্তিক উপকরণের মধ্যে ফেলতে পারি। যদি তুমি পরীক্ষায় আনসার করো অপশন এ করবে, অনেকে অপশন বি করবে, কোনো রকম ভুল হবে না। এক্ষেত্রে কি হবে, প্রশ্ন যে নির্মাণ করবে বা প্রশ্ন যে তৈরি করবে তার ভুল, তাই পরীক্ষায় কিন্তু অপশন এ এবং অপশন বি দুটোকেই আনসার করতে বাধ্য বোর্ড, ঠিক আছে? কিন্তু তোমরা চেষ্টা করবে অভিনয়টাকে ম্যাক্সিমাম আনসার করা। দেখো এখানে আমি লিখে দিচ্ছি সক্রিয়তামূলক উপকরণ কোনগুলো, শিক্ষামূলক, ভ্রমণ, অভিনয়। তুমি ধরো কোথায় তোমার যে বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি চিড়িয়াখানা গেলে পরিবেশ সম্পর্কিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে যখন চিড়িয়াখানায় গেলে তখন বিভিন্ন যে প্রাণী রয়েছে তাদের সম্পর্কে বর্ণনা করছো, এটা হচ্ছে সক্রিয়মূলক ভ্রমণ, অর্থাৎ শিক্ষার্থীদের নিয়ে কোথাও তুমি ভ্রমণে গিয়েছো। তাহলে এইগুলো সবই কিন্তু সক্রিয়তা ভিত্তিক উপকরণ এক একটা উদাহরণ, এগুলো কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলা হয়েছে তথ্য ভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন, অর্থাৎ যে কোনো ইনফরমেশন রিলেটেড কিছু তুমি যদি পড়াতে চাও কোনটি প্রয়োজন? মডেল, চার্ট, ব্ল্যাকবোর্ড এবং মানচিত্র।
দেখো ভালো করে জিনিসটা বোঝো। দেখো তথ্যভিত্তিক যখন তুমি কোনো একটা জিনিস পড়াবে তখন কিন্তু তোমার চার্টটা খুবই প্রয়োজন। তথ্যভিত্তিক মানে কি? যেমন ধরো তুমি আজকে বাবরের সাম্রাজ্য পড়াচ্ছ, অর্থাৎ মোগল সাম্রাজ্য পড়াচ্ছ, তো তখন তুমি শিক্ষার্থীদেরকে কী পড়াবে? যে মোগল সাম্রাজ্যে কতগুলো সম্রাট ছিল তাদের একটা নামের তালিকা করলে, তারা কত বছর রাজত্ব করেছিল সেটা লিখলে, তাদের কী কী জীবনে ঘটনা ঘটেছে সেগুলো তুমি লিখলে, অর্থাৎ চার্টের মাধ্যমে তুমি কোনো কিছু একটা দেখিয়ে দিলে। এটাকে কি বলছো? তথ্যভিত্তিক কোনো কিছু পড়ানোর জন্য প্রয়োজন আমাদের চার্ট। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলসে লিখে দিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আচ্ছা দেখে নাও, এখানে কি বলছে? চার্ট। চার্ট সম্পর্কে পুরো ডিটেলসে লিখে দিয়েছি। তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে গেলে চার্টের ব্যবহার জরুরি। যেমন ইতিহাস পড়াবার সময় মুঘল সাম্রাজ্যের মধ্যে কারা রাজত্ব করেছে সেইগুলোকে আমরা জানাবার জন্য কিন্তু এই চার্টকে ব্যবহার করি। বুঝতে পেরেছ? প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ডিটেলসে কিন্তু করানো হয় আমাদের ক্লাসে। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষণ উপকরণ হিসাবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। অর্থাৎ শিক্ষার্থীদের কাছে আমরা মডেল ব্যবহার করব কেন বা কাদের জন্য ব্যবহার করব? অপশানগুলো দেখো, দৃষ্টিহীনদের জন্য, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, আর বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, দৃষ্টিহীনদের জন্য। কখনোই আমরা সকলের জন্য আনসারটা করব না। অপশান নাম্বার এ, দৃষ্টিহীনদের জন্য আমরা কি ব্যবহার করব? মডেল ব্যবহার করব। তাহলে মডেল কি আমরা এই বিষয়ে একটু ডিটেলসে পড়ে নিই। দেখো মডেল কি আছে, দেখো মডেল হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিকৃতি। অর্থাৎ কোনো একটা জিনিসকে দেখে তুমি মাটি দিয়ে তৈরি করলে সেটাকে বলছে মডেল। যেমন কাদা, মোম, প্লাস্টার অফ প্যারিস এগুলো দিয়ে যখন তৈরি করা হয় তখন হচ্ছে এক একটা মডেল। যেমন দেখো পৃথিবী কি একটা গোল, তোমরা জানো, কিন্তু এই পৃথিবীটাকে আমরা কী হিসাবে মডেল দেখি? গ্লোব। গ্লোবটা কিসের তৈরি? প্লাস্টিকের তৈরি, তাই কি না? তো যখন একটা গ্লোব তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা মডেল। বা তুমি একটা বড় বাড়ি দেখে এসছো, সেই বাড়িটা একটা ছোট্ট শোলা দিয়ে তৈরি করলে সেটাও একটা মডেল। অর্থাৎ কোনো কিছুর একটা প্রতিচ্ছবি তৈরি করাকে কি বলছে? মডেল। যেটা শিক্ষার্থীরা টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে, ধরতে পারবে, এগুলো হচ্ছে মডেল। শিক্ষার্থীদের সামনে যেগুলো আনা হয় একদম বাস্তব উদাহরণের সাহায্যে, সেটাকে বলছে আমরা মডেল। খুবই ইম্পর্টেন্ট যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিকৃতি কাদা, মোম, প্লাস্টার অফ প্যারিস প্রভৃতি দিয়ে তৈরি করা হয় সেটিকে কী বলা হয়? মডেল বলা হয়। মডেল নানান বিষয়ে পাঠদানকালে কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে দৃষ্টিহীনদের ক্ষেত্রে মডেল ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষে কেমন জায়গায় রাখতে হবে? অপশান বলছে দেওয়ালে টাঙিয়ে দেবেন। অপশান বি, যাতে সকলে দেখতে পায়, এক কোণে টাঙিয়ে রাখা দরকার। অপশান ডি হচ্ছে কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের আমাদের কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, যাতে সকলে দেখতে পায়। তাহলে তুমি এমন জায়গায় ব্ল্যাকবোর্ডটা টাঙালে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যারা সামনে বসে আছে এবং পিছনে বসে আছে প্রত্যেকে যাতে সমানভাবে দেখতে পায় সেই দিকে তোমাকে নজর দিতে হবে। তাই ব্ল্যাকবোর্ডটা আমরা অবশ্যই এমন জায়গায় রাখবো যেখানে শিক্ষার্থীরা সঠিকভাবে দেখতে পায়। দেখো ব্ল্যাকবোর্ড সম্পর্কে আমি পুরো ডিটেলস এখানে বর্ণনা করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। যে বিদ্যালয়ের সবথেকে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে ব্ল্যাকবোর্ড। আমাদের বিদ্যালয়ের সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। এবার ব্ল্যাকবোর্ড ব্যবহার করার সময় যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে কী কী দেখে নাও। বলছে ব্ল্যাকবোর্ডের লেখা অবশ্যই তোমাকে পরিষ্কার থাকতে হবে এবং লাইনগুলো অবশ্যই সোজা সোজা রাখতে হবে। লেখাটি মোটেই জড়ানো যাবে না, অর্থাৎ বাচ্চারা জড়ানো লেখা বুঝতে পারবে না। তারপর 3 নম্বর বলা হয়েছে বোর্ডের লেখায় যেন কোনো রকম বানান ভুল না থাকে সেই দিকে তোমাকে কিন্তু নজর দিতে হবে। তারপরে 4 নম্বর বলা হয়েছে বোর্ডের লেখা অবশ্যই একটু বড় করে লিখতে হবে, কারণ বাচ্চারা পিছন থেকে না হলে দেখতে পাবে না। তারপর নেক্সট পয়েন্টে বলা হয়েছে বোর্ডটি এমন জায়গায় রাখতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালোভাবে দেখতে পায়। এটা কিন্তু আমাদের অপশানে ছিল। তাহলে তুমি যদি পরীক্ষায় শুধু এমসিকিউ প্র্যাকটিস করে এটা পড়ে যাও তাহলে তো কমন পাবে না। প্রত্যেকটা জিনিসকে পড়ে যেতে হবে, তাহলে তুমি পরীক্ষায় সেম টু সেম কমন পেয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, বোর্ডে যাতে ভালো আলো প্রতিফলিত না হয় সেদিকে দেখতে হবে। তুমি বোর্ডটা এমন জায়গায় রাখলে জানালা দিয়ে আলো পড়ছে, যার ফলে কী হবে? বোর্ডটা শিক্ষার্থীদের চোখে ভালো করে প্রতিফলিত হবে না, অর্থাৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেখতে পাবে না, সেটা কিন্তু করা যাবে না। তারপর নেক্সট পয়েন্ট বলছে সবসময় বোর্ডের বাম পাশে, এখানে কী হবে? বাম হবে, ঠিক আছে? সবসময় বোর্ডের বাম পাশে দাঁড়িয়ে তুমি লিখবে, কখনো ডান পাশের দিকে নয়। তারপর নেক্সট পয়েন্ট বলা হয়েছে বোর্ডে যে লেখা ছাত্রছাত্রীরা লিখেছে তা মুছে ফেলতে হবে। অর্থাৎ তুমি যখন একটা বোর্ড ব্যবহার করছো, বোর্ডে যদি কিছু লেখা থাকে তোমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে কিন্তু বোর্ডটাকে লিখতে হবে। নেক্সট পয়েন্ট বলেছে বোর্ডকে সবসময় অপরিষ্কার রাখা যাবে না, মানে বোর্ডকে সবসময় তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তারপরে দেখো পুরোটা ভালো করে মুছে তবেই কিন্তু বোর্ড ব্যবহার করতে হবে।
তারপর নেক্সট পয়েন্ট বলা হয়েছে যে বোর্ডে ঠিক লেখা যাচ্ছে না সেই বোর্ডটাকে তোমার লেখার জন্য ব্যবহার করা যাবে না, অর্থাৎ বোর্ডটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো এবং ব্ল্যাকবোর্ড থেকে যদি প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা হবু হবু কমন পেয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখো, ব্ল্যাকবোর্ড হচ্ছে সব থেকে প্রাচীনতম এলটিএম। শ্রেণীকক্ষের সব থেকে প্রাচীনতম এলটিএমের নাম কি, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। আর ব্ল্যাকবোর্ড সব থেকে বেশি ব্যবহার করা হয় শ্রেণীকক্ষে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ফ্যানেল বোর্ড পাঠদানের সময় ব্যবহার করা হয় কারণ। এই ফ্যানেল বোর্ডটা কি আমরা একটু দেখে নিব। যে বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্যানেল বোর্ডে টাঙালে সহজে শিক্ষার্থীদের তা দেখানো যায় এবং বোঝানো যায়। ব্ল্যাকবোর্ড না থাকার জন্য এই বোর্ড ব্যবহার করা হয়। ফ্যানেল বোর্ড অন্যতম শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, আর কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার এ, ফ্যানেল বোর্ড। তাহলে ফ্যানেল বোর্ডটা কি আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো এখানে ভালো করে দেখো ফ্যানেল বোর্ডটা কি। এখানে বলছে যে শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যানেল বোর্ড। এটি একটি কাঠের বোর্ডের ওপরে একটি ফ্যানেল জাতীয় কাগজ লাগালেই সেটা ফ্যানেল বোর্ড তৈরি হয়ে যায়। এবার কি হয়ে যায় দেখো, জিনিসটা একটু বোঝো যে ফ্যানেল বোর্ড কিছুই নয়, তোমরা বিভিন্ন অফিসে দেখেছো এরকম একটা কাঠের বাক্স থাকে। এবার এর উপর কী থাকে, বিভিন্ন সবুজ কালারের কী থাকে, ভেলভেট টাইপের কিছু থাকে, কাগজ টাইপের। এবার সেখানে কী হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন নোটিশ, বিভিন্ন ছবি, সেগুলো কী হয় পিন মেরে মেরে লাগানো হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন অফিসে থাকে। তো সেইগুলোকে বলছে কি ফ্যানেল বোর্ড, বোঝা গেছে? এগুলো হচ্ছে ফ্যানেল বোর্ড। তোমরা একটু গুগলে সার্চ করলে কিন্তু ছবিটা দেখতে পাবে। তারপর নেক্সট কোশ্চেন, দর্শন ভিত্তিক উপকরণ কোনটি যেগুলো আমরা চোখে দেখতে পাই? দেখো ম্যাপ, টেলিভিশন, রেডিও আর সিনেমা। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, ম্যাপ। টেলিভিশনটা কি? টেলিভিশন আমরা চোখে দেখতে পাই, শুনতে পাই। সিনেমা আমরা চোখে দেখতে পাই, শুনতে পাই। রেডিও আমরা শুধুমাত্র শুনতে পাই। আর ম্যাপ হচ্ছে এমন একটা এলটিএম যেটা শুধুমাত্র আমরা চোখে দেখতে পাই। তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট আনসার। দেখো দর্শন ভিত্তিক উপকরণের মধ্যে যেগুলো তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলির মধ্যে কী রয়েছে? পাঠ্যপুস্তক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কি? দর্শন ভিত্তিক উপকরণ। ব্ল্যাকবোর্ড রয়েছে, ফ্যানেল বোর্ড রয়েছে, বুলেটিন বোর্ড রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে লিখে দিয়েছি। তারপর চার্ট রয়েছে, রেখাচিত্র রয়েছে, রেখাচিত্রকে কি বলা হয়? ডায়াগ্রাম বলা হয়। মডেল, অভিনয়, তারপর হচ্ছে কি স্টিল প্রজেক্ট পিকচার, তারপর মুভিং হচ্ছে কি প্রজেক্ট পিকচার। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শুধুমাত্র চোখে দেখতে পাই, এখানে আমরা কোনো কিছু শুনতে পাই না। তাই এই নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ে? অর্থাৎ যেটা আমরা শুনতে পাই এবং দেখতে পাই। রেডিও, গ্রামীণ ফোন, টেলিভিশন এবং স্লাইড। তাহলে সঠিক আনসার কী হবে? টেলিভিশন, তোমাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছি। রেডিওটা হবে শুধুমাত্র শ্রবণের জন্য, গ্রামীণ ফোনটা শুধুমাত্র শ্রবণের জন্য, আর স্লাইডটা হচ্ছে দেখার জন্য। ঠিক আছে, স্লাইড প্রজেক্টর শুধুমাত্র দেখতে পাই। আর দৃশ্য শ্রাব্যের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে টেলিভিশন। নেক্সট কোশ্চেন দেখো, কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয়ে আয়ত্ত করতে সাহায্য করে? দেখো কোন জিনিসটা আমরা ব্যবহার করলে শিক্ষার্থীরা সহজে কিন্তু যে কোনো জিনিসকে আয়ত্ত করতে পারবে। অপশন এ বলছে শ্রাব্য উপকরণ, অপশন সি বলছে দৃশ্যযোগ্য উপকরণ, অপশন বি বলছে দৃশ্য শ্রাব্য উপকরণ, অপশন ডি বলছে পাঠযোগ্য উপকরণ। তাহলে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাবো এবং শুনতে পাবো সেই জিনিসটার মাধ্যমে কিন্তু যে কোনো জিনিস আমরা বেশি মনে রাখতে পারি। দেখো আজকে যদি আমি একটা কোনো গল্পের বই পড়ি, আমি কিন্তু 10 দিন পর বা 1 মাস পর কিন্তু জিনিসটা ভুলে যাব। কিন্তু সেই গল্পটা যদি আমি একটা সিনেমা দেখি মোবাইলে, সেই জিনিসটা কিন্তু আমি অনেক দিন মনে রাখতে পারি। তাই কোনো জিনিসকে ভালোভাবে আয়ত্ত করার জন্য বা মনে রাখার জন্য এই দৃশ্য শ্রাব্য উপকরণটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। 2023 প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ। এখানে প্রত্যেকটা ক্লাস সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে পড়ানো হয়ে থাকে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস লাইভ এবং রেকর্ড তোমরা পেয়ে যাবে, সঙ্গে পেয়ে যাবে ক্লাসের পিডিএফ, সঙ্গে থাকছে তোমাদের ডেলি 2টো করে মক টেস্ট, সকালে এবং সন্ধ্যায় 2টো করে মক টেস্ট, এবং থাকছে সপ্তাহে 1টি করে তোমাদের 150 নাম্বারের মক টেস্ট। এছাড়াও থাকছে সিটেটের প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের বাংলা সলিউশন পুরো ডিটেলসে, যা তোমাদের কনসেপ্টকে আরও বেশি বিল্ড আপ করবে এবং পরীক্ষাতে তোমাদেরকে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে এখনও অ্যাডমিশন নাওনি, অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। চলো নেক্সট কোশ্চেন দেখো,
চলো নেক্সট কোশ্চেন বলছে যে পাঠ্যপুস্তক কী বা আমাদের যে টেক্সট বুক সেটা কি? মানব জাতির চিন্তাধারার বিবরণ, বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, আর কোনো জাতির চিন্তাধারার বিবরণ। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক আনসার। তাহলে পাঠ্যপুস্তক কী আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো এখানে কিন্তু লেখা আছে যে শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের ব্যবহার। বলছে পাঠ্যপুস্তক হচ্ছে এমন একটা এলটিএম যেটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সব থেকে সাধারণ এবং সব থেকে যেটি বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক। তাহলে পাঠ্যপুস্তক কি? পাঠ্যপুস্তক হচ্ছে মানব জাতির চিন্তাধারার বিবরণ। কেন? কারণ দেখো প্রত্যেকে যারা বই লিখে সেখানে কি থাকে? বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনা, সেগুলো কিসের? প্রত্যেকটা মানুষ জাতির কিন্তু বিভিন্ন যে বর্ণনা রয়েছে, অর্থাৎ মনের যে ভাবনা। রবীন্দ্রনাথ যখন একটা কবিতা লিখছে সেই কবিতাটা কি? রবীন্দ্রনাথের মনের ভাবনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কোনো একটা উপন্যাস লিখছে, উপন্যাসটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনের ভাবনা। তাই প্রত্যেকটি মানুষ অর্থাৎ মানব জাতির চিন্তাধারার বিবরণ পাওয়া যায় কোথায়? এই পাঠ্যপুস্তকে। ঠিক আছে, পুরো পাঠ্যপুস্তক সম্পর্কে লেখা আছে। একটা ভালো পাঠ্যপুস্তকের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত কিছু কিন্তু এই পিডিএফে লেখা আছে। তারপর সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো, পাঠ্যপুস্তক কাদের জন্য লাগে, অর্থাৎ পাঠ্যপুস্তক কাদের জন্য আমরা ব্যবহার করব? শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থীদের ও শিক্ষকের সবকটি। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার ডি, সকলের জন্য। পাঠ্যপুস্তক শুধুমাত্র শিক্ষকদের জন্য নয় বা শিক্ষার্থীদের জন্য নয়, প্রত্যেকের জন্যই ব্যবহার করতে হবে। কারণ পাঠ্যপুস্তক হচ্ছে একটা গাইড বুক যেটা একজন শিক্ষককে সঠিক পাঠ্যক্রম ধরে ধরে কিন্তু শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য একটা সঠিক বই হচ্ছে পাঠ্যপুস্তক। তাই পাঠ্যপুস্তক শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য উভয়ের জন্য কিন্তু প্রয়োজন। নেক্সট কোশ্চেন 3 নাম্বার দেখো, পাঠ্যপুস্তক কিসের উপর ভিত্তি করে রচিত হয়? নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে, নির্দিষ্ট শিক্ষার্থীদের ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতে, আর নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের যে পাঠ্যক্রম সেটা কিন্তু তৈরি হয় নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে, কিন্তু পাঠ্যপুস্তক তৈরি করা হয়। দেখো এখানে লেখা আছে যে পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তকটা কি? যে পাঠ্যক্রম অনুযায়ী রচিত হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের নোটসে তোমরা পেয়ে যাবে, যা পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের নোটসগুলো পড়লে তোমাদেরকে কোনো বই ফলো করতে হবে না, কারণ প্রত্যেকটা নোটস কিন্তু বিভিন্ন বইকে থেকে কালেক্ট করে তোমাদেরকে করানো হয়। নেক্সট কোশ্চেন দেখো, নির্দিষ্ট বিষয় সংক্রান্ত বিষয়গুলি অনুসন্ধানের জন্য শিক্ষক কী ব্যবস্থা নেবেন? পাঠ্যপুস্তকের সাহায্য নেবেন, তথ্য প্রযুক্তির সাহায্য নেবেন, পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের সাহায্য নেবেন, শুধু পড়িয়ে যাবেন? তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? যে নির্দিষ্ট বিষয় সংক্রান্ত বিষয়গুলি অনুসন্ধানের জন্য অবশ্যই শিক্ষক পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণের সাহায্য নেবেন। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, শিক্ষণের ক্ষেত্রে কোনো কবি বা সাহিত্যিকের পরিচয় দিতে হলে শিক্ষক কী পদ্ধতি অবলম্বন করবেন? সংশ্লিষ্ট কবি বা সাহিত্যিকের প্রতিকৃতি দেখাবেন, প্রতিকৃতি সহ তার রচনাবলীর সংক্ষিপ্ত তালিকা দেবেন, সংশ্লিষ্ট কবি ও সাহিত্যিকের বিস্তৃত জীবন কথা আলোচনা করবেন, প্রতিকৃতি সহ সংক্ষিপ্ত জীবনপঞ্জি ও রচনার সংক্ষিপ্ত তালিকা দেবেন। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। তো তোমরা বিভিন্ন ধরনের গল্প পড়েছো বা কবিতা পড়েছো, দেখবে সেখানে কবি পরিচিতি বলে থাকে না? থাকে, ক্লাস 7, 8-এর বইগুলো দেখবে। অর্থাৎ প্রতিকৃতি সহ সংক্ষিপ্ত জীবনপঞ্জি, অর্থাৎ যখন রবীন্দ্রনাথের কোনো একটা কাব্যগ্রন্থ পড়ছো বা কবিতা পড়ছো, সেখানে দেখবে রবীন্দ্রনাথের নাম, তার বাবার নাম, তার জন্মস্থান, তার কিছু লেখা বইয়ের নাম থাকে। এগুলো হচ্ছে প্রতিকৃতি সহ সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং রচনার সংক্ষিপ্ত তালিকা। অর্থাৎ সেই গল্পটাতে কী রয়েছে সেই গল্পটার সারসংক্ষেপ লেখা থাকে। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো লেখা আছে কবি পরিচিতি প্রভৃতি অংশে সঠিক তথ্য পরিবেশন করতে হবে। অর্থাৎ কবি পরিচিতি মানে কি? যে কবিতাটা লিখছে তার সম্পর্কে কিছু অল্প করে সেখানে লিখে রাখতে হবে। অর্থাৎ একটা সঠিক বা একটা আদর্শ পাঠ্যপুস্তকের এগুলো বৈশিষ্ট্য। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরও বিভিন্ন অনেক রকম কোশ্চেন আছে, সেগুলো তোমাদেরকে আমরা আলোচনা করব। তো তোমরা এখনও যারা অ্যাডমিশন নাওনি বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায়, তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো। নাম্বার হচ্ছে 9647300217। সমস্ত ডিটেলস আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো ওকে,
তো কালকে আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। কালকে আমাদের ক্লাস থাকছে ইংলিশের উপর ক্লাস থাকবে। তো তোমরা আমাদের ক্লাসে যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন করো। কালকে আমাদের ক্লাস থাকছে ইংলিশের ওপরে, ইংলিশ পেডাগোগির ক্লাস হচ্ছে। কালকের ক্লাসটা হবে টিচমিন্ট অ্যাপে লাইভ ক্লাস হবে। তো তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন হতে চাও নাম্বারে কন্ট্যাক্ট করো 9647300217। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।